হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। রিপা বাড়ির কাজে লেগে পড়ল। বাড়ির সব কাজ শেষ হলে নুসরাতের পড়ার জন্য ঘরটা পরিষ্কার করে সেখানে টেবিল চেয়ার রাখলো। নিজের রুম থেকে আর ঈশিতার রুম থেকে নুসরাতের পড়ার বইগুলো নিয়ে আসলো। নুসরাতের পড়ার রুমটা ঠিকঠাক করার পর রিপা গোসলে গেল। গোসল সেরে এসে সবাইকে খেতে দিল। খাওয়া শেষ করে সবাই বারান্দায় বসে গল্প করতেছে। এমন সময় নুসরাতের স্যার রাহাত হাজির। রিপা বসা থেকে উঠে এগিয়ে গেল। স্যার আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, আসতেছি তো, এত উত্তেজিত হতে হবে না। রাহাত রিপার পেছনে পেছনে বারান্দায় গেল। ঈশিতা একটা চেয়ার এগিয়ে দিল বসার জন্য। ইনি হচ্ছে নুসরাতের ক্লাস শিক্ষক। আজকে থেকে ইনি নুসরাতকে পড়াবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার দাঁড়িয়ে আছেন যে, বসেন না। হ্যাঁ হ্যাঁ স্যার, বসুন না। গরিবের বাড়িতে এসেছেন, আপনাকে কিভাবে যে সম্মান করাবো। বোমা, একটা মোরগ জবাই করে রান্না করো। আপনারা এমন করলে আমি কিন্তু নুসরাতকে পড়াবো না। এক্ষুনি এখান থেকে আমি চলে যাব। কেন স্যার, আমরা কি কোনো ভুল করলাম নাকি? স্যার, কোনো ভুল না করে থাকলে বলতে পারেন, তবু দয়া করে যাবেন না। আপনারা ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন, তাই আমি নুসরাতকে পড়াবো না। স্যার, আপনি যা যা সত্য দিয়েছেন সব তো মেনে নিয়েছি, তাহলে আবার কি ভুল করলাম? হ্যাঁ স্যার, বলুন কি ভুল করলাম। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সবাই তো আমার বয়সে বড়, তার উপরে সবাই স্যার স্যার করতেছেন, তার উপরে আপনি আপনি করতেছেন। এসব শুনে নিজেকে নিজের বড় অপরাধী মনে হচ্ছে আমার। তাহলে কি করতে হবে স্যার? দেখুন, প্রথমত আমাকে স্যার আর আপনি বলা যাবে না। দ্বিতীয়ত আমাকে আপনি বলা যাবে না। আমি আপনাদের ছোট, সুতরাং আমাকে তুমি করে বলবেন। আর আমার একটা নাম আছে, তা হলো রাহাত। সবাই আমার নাম ধরে ডাকবেন, বুঝলেন? এটা কোনো কথা বললেন আপনি স্যার? আপনি কোথায় শিক্ষিত মানুষ, আমরা কোথায় গ্রামের মূর্খ মানুষ। আপনার নাম ধরে ডাকা আর তুমি করে বলা কি ঠিক হবে? আমি নুসরাতকে খুব ভালোবাসি, পছন্দ করি। ক্লাসের সবচেয়ে ভদ্র মেয়ে সে। সেই সুবাসে নুসরাতকে পড়াতে এসেছি। কই ভাবলাম নুসরাতের পরিবার সকলে আমাকে আপন ভাববে, তার হচ্ছে না। কি বলেন স্যার? আপনাকে তো আমরা আপন ভেবে নিয়েছি। যদি আপন ভাবতেন তাহলে আপনি আপনি করতেন না, আর স্যার স্যার বলতেন না। এমনকি ওনারাও আপনিও স্যার স্যার করতেন না। শহর থেকে গ্রামে পড়াতে এসেছি। যদি এই পরিবারের মানুষগুলোকে আপন করে না নিতে পারি তাহলে কি আর পড়াতে পারবো? পর্যায়ে কি আসতে পারবো বলেন আপনারা? তাহলে কি করতে হবে আমাদেরকে এখন? আপনার আমার বাবার বয়সেই আপনাকে চাচা বলে ডাকবো। নুসরাতের বাবা আমার বড়, তাই ওনাকে ভাই বলে ডাকবো। নুসরাতের আম্মুকে ভাবি বলে ডাকবো। সেভাবে ধরে নেন কার কি হব সম্পর্কে। আমি তো সব মানলাম, কিন্তু আপনারা না মানলে এবার আমি যাই। দাঁড়াও বাবা, তুমি যদি অচেনা মানুষ আমাদের আপন করে নিতে পারো, তাহলে আমরা কেন পারবো না? আজকে থেকে আমরা দুই ছেলে এক মেয়ে। এবার হয়েছে তো রাহাত বাবা? আসলে ভাই, তুমি শহরের মানুষ, তাই আমরা ভেবেছি অন্য শহরের মতো হয়তো তুমিও তাই, তো আমরা তোমাকে এইভাবে স্যার আর আপনি বলে সম্বোধন করেছি। তাছাড়া আমি আব্বা তো চাষি মানুষ, তাই অত কিছু বুঝি না, কিন্তু আমার বউ পড়াশোনা জানে, তাই তো তোমাকে রাজি করতে পেরেছে। ঠিক আছে, এখন থেকে তোমাকে তুমি করেই বলবো আর নাম ধরে ডাকবো ভাই। সত্যি আপনার গ্রামের মানুষরা কত সরল, একটুতে মন গলে গেল আপনাদের। শহরের চার দেওয়ালের মানুষ, তারা এতক্ষণে কি কি করতো। আমার কথা শুনে কেউ মন খারাপ করবেন না। ছোট থেকে শহরে মানুষ হয়েছি, বাপ দাদারা সবাই শহরের মানুষ। গ্রামের বাড়ি কি যাই না, তাই তো আপনাদেরকে আপন করে নিলাম। এখন থেকে আমিও বলতে পারবো গ্রামে আমার বাড়ি আছে, চাচা ভাবি বোন ভাতিজি আছে। বুঝেছি বাবা রাহাত, এখন থেকে এটাও তোমার বাড়ি। নুসরাতকে পড়ানো বাদেও যখন খুশি তখন এসো, আমাদের কোনো আপত্তি নেই। শুনে অনেক খুশি হলাম চাচা, আপনার
অনেক ভালো মানুষ আর অনেক বড় মনের মানুষ। বৌমা, মোরগটা ধরো। আজ যেহেতু প্রথমবার আমার সন্তান বাড়ি এসেছে, তাকে কি আর খালি মুখে যেতে দেই? ইমরান, জালটা নে, আর পুকুর থেকে সবচেয়ে বড় মাছটা ধর। চাচা, নুসরাতকে পড়াতে এসেছি, এসবের কি দরকার? তুমি যতক্ষণে নুসরাতকে পড়াও, এদিকে সব তৈরি হয়ে যাবে। বৌমা যাও, রাহাত বাবাজিকে নুসরাতের পড়ার রুমে নিয়ে যাও। রিপা রাহাতকে আর নুসরাতকে পড়ার রুমে নিয়ে গেল। ইমরান গেল পুকুরের মাছ ধরতে। ইমরানের আব্বা আর ঈশিতা মোরগ ধরে জবাই করল। এটা হচ্ছে আপনার থুকু, তোমাদের পড়ার রুম। ঠিক আছে ভাবি। সত্যি তুমি মানুষকে কথা দিয়ে আকর্ষণ করতে জানো ভালো। তোমার কথায় অনেক জাদু আছে। তোমার মতো ভাবি থাকলে যে কেউ এমন কথা বলতে পারে। তুমি যা সুন্দর, আর তোমাকে দেখলে এমনি এমনি এমন কথা বের হয়ে আসে। তাছাড়া সবাইকে আপন করে পাওয়ার জন্য, আমার পড়ানোর জন্য, বাড়িতে আসার জন্য খুব প্রয়োজন। তোমার সাথে কথা দিয়ে পারবো না, যাই গিয়ে রান্না বসাই। নুসরাত আঙ্কেলের সাথে কোনো দুষ্টুমি চলবে না। যা যা পড়াবে সেইভাবে পড়বে, যা করতে বলবে সব করবে, কেমন? ঠিক আছে মামুনি। আর স্যারের কাছে পড়তে আমার খুব ভালো লাগে। ক্লাসেও স্যার আমাকে আদর করে পড়ায়। রিপা এসব শুনে খুশি হলো। যাই হোক, ভালোই হয়েছে। আগে থেকে যেহেতু নুসরাত আর রাহাত একে অপরকে চেনে, আদর করে পড়ায়, সেখানে আর চিন্তার কোনো কিছু নেই। রিপা রান্নাঘরের দিকে পা বাড়ালো। রিপার কাজে সাহায্য করতেছে ঈশিতা। এর মাঝে ইমরানও মাছ ধরে আনলো পুকুর থেকে। রিপা অনেক সুন্দর করে মাছ মোরগ রান্না করলো, সাথে ডাল আর ভাজি করলো। রিপার সব কাজে কিন্তু ঈশিতাও সাহায্য করেছে। এমন ননদ আর ভাবি বর্তমান যুগে খুঁজে পাওয়া খুব দুষ্কর। রান্না করা শেষ হয়ে গেলে খাবার টেবিলে খাবার সাজিয়ে রাহাতকে ডেকে আনলো ঈশিতা। রাহাত হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো। একটু আগে সবাই খেয়েছে, তারপরও রাহাত জোর করে ইমরানের বাবা আর ইমরানকে সাথে নিয়ে বসলো খেতে। ভাবি, রান্না কে করেছে শুনি? কেন, রান্না ভালো হয় নাই বুঝি? কি বলেন না ভাবি, এরকম রান্না রেস্টুরেন্টও হয় না। অনেক সুন্দর হয়েছে। কে রান্না করেছে ভাবি? কে আবার রান্না করবে? ভাবি রান্না করেছে। ভাবি, আপনার হাতে জাদু আছে, বলতেই হবে। এত সুন্দর রান্না কোথায় শিখেছেন আপনি? বৌমা আরো সুন্দর সুন্দর রান্না জানে বাবা রাহাত। এখন থেকে তুমিও এখানে এসে খাবে। ঈশিতা, রাহাতের তরকারি শেষ। দে দে, আরো মাছ মুরগির মাংস দে। চাচা, আর বেশি খেতে পারবো না, এমনিতে অনেক খেয়েছি। কি যে বল না ছোট ভাই, এটা তোমার খাওয়ার বয়স, এটুকু খেলে হবে? রিফা দাও দাও, আর তরকারি ভাত তুলে দাও। রিপাও আরও ভাত তরকারি তুলে দিল। রাহাত অল্প সময়ের মধ্যে এবারের সবাইকে যেমন আপন করে নিয়েছে, তেমনি এবারের সবাই রাহাতকে আপন করে নিয়েছে। রাহাত ছেলেটা কত ভালো, একদিনের মধ্যেই সবার সাথে কি একটা সুন্দর সম্পর্ক গড়ে ফেলেছে সে। খাওয়া শেষ হলে কিছুক্ষণ সবার সাথে গল্প করে রাহাত বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল নুসরাতকে প্রতিদিন পড়াতে আসবে। রাহাতের কথা শুনে সবাই খুশি হলো। পরের দিন রাহাত সবার জন্য শহর থেকে পোশাক কিনে আনলো, আর নুসরাতের জন্য বাড়তি খেলনা আর চকলেট চিপস কিনে আনলো। এসবের কোনো দরকার ছিল না রাহাত, অযথা এত টাকা খরচ করতে গেলে কেন তুমি? এত কিছু নিয়ে আসার কোনো দরকার ছিল না বাবা রাহাত। এমনিতে আমাদের নতুন নতুন জামা কাপড় আছে। ঠিক আছে, কাউকে নিতে হবে না, আমি চলে যাচ্ছি। আমাকে এখনো কেউ আপন ভাবে না, সবাই শুধু মুখে মুখে বলে। দেখো দেখি ছেলের কাণ্ড। এত রাগ অভিমান করো কেন তুমি? হ্যাঁ, যাদেরকে ভালোবাসা যায়, রাগ অভিমান তাদের সাথে করা মানায়। আপনাদের সবাইকে আমি আমার আপন ভাবি। যদি না নেন তাহলে চলে যাব, আর আসবো না। আরে আরে কই যাও? আব্বা ছোট ভাই এনেছি, তা কি না নিয়ে থাকা যায়? দেখাও দেখি কার জন্য কি কি নিয়ে আসলে। এখানে চাচার জন্য পাঞ্জাবি, পায়জামা আর লুঙ্গি আছে। ভাইয়া, তোমার জন্য এখানে শার্ট প্যান্ট আর টি শার্ট আছে। শীতের জন্য একটা বোরকা, একটা থ্রি পিস আছে। আর ভাবি, তোমার জন্য দুটো বেনারসি শাড়ি এনেছি। নুসরাতের জন্য কয়েকটা জামা, ফ্রক আছে, কিছু খেলনা। তোমার পছন্দ আছে বলতো? সত্যি শার্ট প্যান্ট খুব সুন্দর হয়েছে। থ্রি পিস আর বোরখাটাও কিন্তু জোস আছে ছোট ভাইয়া। আমারগুলোও কিন্তু সুন্দর হয়েছে।
সত্যি তোমার পছন্দ আছে বলতে হবে। বেনারসিগুলো দেখে দামি মনে হচ্ছে, আর রঙের বিষয়ে দেখি সেই জ্ঞান আছে। অনেক সুন্দর আছে শাড়ি দুটো, কিন্তু সবাই একটু দয়া করে পরে আসলে খুশি হতাম। সবাই যে যার রুমে গিয়ে পড়ে এসে রাহাতের সামনে আসলো। রাহাত খুব খুশি হলো, কিন্তু রিপা পড়তে পারেনি, কারণ সে এখনো ফ্রেশ হয়নি। বাবির শাড়ি পছন্দ হয় নাই, তাই এর জন্য পরে নাই। আরে না না, পছন্দ হয়েছে, আসলে ফ্রেশ হয়ে নাই তো, তাই পড়লাম না। তুমি নুসরাতকে পড়াও, আমি ফ্রেশ হয়ে পরে দেখবো, কেমন? ঈশিতা, তোর রুমে গিয়ে পড়তে বস। রাহাত, আমি আর ইমরান একটু খেতে যাব, আর দেখা হবে না মনে হয়। ঠিক আছে চাচা, আপনারা যান, আমি বরং নুসরাতকে পড়াতে যাই। ইমরান আর ওর বাবা নতুন জামা খুলে রেখে পুরাতন পোশাক পরে খেতে গেল। ঈশিতা ওর রুমে গিয়ে দরজা লাগিয়ে পড়তে বসলো। রাহাত আর নুসরাত গেল তাদের পড়ার রুমে। রিপা গিয়ে গোসল করে ফ্রেশ হলো। তারপর রাহাতের দেওয়া দুটো বেনারসির একটা পরল। বেনারসি পরে সুন্দর করে সেজে নাস্তা নিয়ে পড়ার রুমে গেল। রাহাত রিপার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমাকে পরেও দেখা যাবে, আগে নাস্তা করো। রাহাত নিজেকে সামলে নিয়ে নুসরাত সহ হালকা নাস্তা করে নুসরাতকে কয়েকটা যোগ বিয়োগ অঙ্ক করতে দিল। রিপা একটু সরিয়ে একটা চেয়ার নিয়ে বসলো। রাহাতও চেয়ারটা নিয়ে রিপার একটু পাশে এসে বসলো। সাক্ষাৎ পরীর মতো লাগতেছে তোমাকে, সত্যি তুমি অপরূপা, পুরুপ সুন্দরী ভাবি। কি যে বলো না তুমি, কোথায় আমি সুন্দর শুনি? বিশ্বাস না হলে নিজে আয়না গিয়ে দেখো, যে কেউ দেখলে পাগল হয়ে যাবে। তুমি একটু বেশি বেশি বলতেছো, আমি কিন্তু ততটাও সুন্দর না। কসম করি কইতাছি, এই শাড়িতে তোমাকে আসমানের পরি পরি লাগতেছে। জি না, আমি পড়ি নই, আমি রক্তে মাংসের কড়া মানুষ। আর বলো তো, শাড়িটা মানিয়েছে তো নাকি? খালি মানিয়েছে, একদম লাল টুকটুক বো বো লাগতেছে। আমার তো বিয়ে হয়ে গেছে, এখন বউ বউ লেগে কি কোনো কিছু আছে? সত্যি এমন একজনকে যদি বউ করে পাইতাম, তাহলে সারাদিন ভালোবাসা দিয়ে মাথায় তুলে রাখতাম। তাহলে দ্রুত একটা বিয়ে করে নাও, তাহলে তো হয়ে গেল। তোমার মতো পেলে বিয়ে করতাম ভাবি। তোমার যদি বিয়ে না হতো তাহলে জোর করে তুলে নিয়ে বিয়ে করে নিতাম। বাপ্পা, তোমার সাহস আছে দেখি, তার কি কি করতে শুনি? আদর করতাম, ভালোবাসতাম, তাকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যেতাম, তার সাথে সারাদিন মজা করতাম, আর কত কি যে করতাম। রিপা এসব শুনে একটু লজ্জা পেল বটে। ইস, এমন করে যদি তার স্বামী ইমরান থেকে বলতো। কি আর করবে বলো, আমার তো বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও আছে। আমি বরং একটা মেয়ে খুঁজে দিব তোমাকে, কেমন? তুমি না হও, তোমার মতো একজনকে চাই ভাবি। আমি মানে কি বলো তুমি? তোমার মতো একজনকে চাই, সেটা বলেছি। আর সত্যি বলতে এই শাড়িতে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বিয়ে হয় নাই, আর তোমার কোনো বাচ্চাও নাই। তাহলে তো আমার জন্যই ভালো হলো। এইভাবে হেসো না ভাবি, যেন কলিজায় লাগে। ইস, হাসি যেন নয়, মনে হচ্ছে মুক্ত যেন জড়তেছে। মুক্তগুলো কুড়িয়ে নাও, মাটিতে পড়তে দিও না। ওই মুক্ত ধরার অধিকার কি আমার আছে নাকি? তবে অধিকার দিলে ধরতে পারতাম। হাসিতে নাকি মুক্ত থাকে, বোকা কোথাকার। আর অধিকার দিলেও পারবে না, এটা তো শুধু মুখের হাসি মাত্র, যা সব মেয়েরাই হাসে। অন্য সবার হাসি আর তোমার হাসি আকাশ মাটি পার্থক্য আছে। তোমার হাসিতে টোল পড়ে, তোমার এক একটা দাঁত যে হিরো, সেখান থেকে মুক্ত ঝরে। সবার সাথে তোমার তুলনা চলে না। বিয়ে না হলে তোমার প্রেমে পড়ে যেতাম। এত সুন্দর গুছিয়ে এত রোম্যান্টিক কথা বলো না তুমি। আমি কেন, যে কেউ তোমার এমন কথা শুনে আর প্রশংসা শুনে প্রেমে পড়ে যেত। মানাকে আর বলতে পারলো না। আঙ্কেল সবগুলো অঙ্ক করে ফেলেছি। যাও, ছাত্রী পড়া আর অঙ্ক দেখো। রিপা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল।
রাহাত একটু নুসরাতের উপর বিরক্ত হলো, আবার নিজের উপরও বিরক্ত হলো। আর কয়েকটা বেশি অঙ্ক দিলে আরও কথা জমাতে পারত সেই রিপার সাথে। নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। যাই হোক, রাগ কন্ট্রোল করে অঙ্কগুলো দেখল। সব অঙ্ক নুসরাত পেরেছে। নুসরাত অঙ্ক পেরেছে বলে রাহাত খুব খুশি হলো। তারপর আরও কিছু অঙ্ক দিল নুসরাত, সেগুলো করতে লাগলো। দুদিনেই নুসরাত এখন পড়াশোনায় খুব ভালো মনোযোগ দিয়েছে। ঈশিতার পড়া একটু শেষ হলে সে নুসরাত আর রাহাতের রুমে আসলো। আরে আরে ঈশিতা, আসো আসো, বসো চেয়ারে। না ভাই, একটু আসলাম আর কি। তা নুসরাত কি এখনো পড়া পারে নাকি আগের মতোই আছে? 2 দিনে অনেকটা ভালো হয়েছে নুসরাতের পড়াশোনা। তা তোমার খবর কি? তোমার পড়াশোনা কেমন চলছে? চলছে কোনো রকম, কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে। সমস্যা কেন হচ্ছে তোমার শুনি? আমার অ্যাকাউন্টিং সাবজেক্ট, তাই সমস্যা হচ্ছে। শোনো, পারলে একজন ভালো অ্যাকাউন্টিং স্যারের কাছে টিউশনি করাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সেটা তো চাই, কিন্তু টিউশন করলে তো বাড়িতে ভাবি একা থাকবে। তাছাড়া আমিও তখন নুসরাতকে স্কুলে নিয়ে যেতে পারবো না, আর আমার ফিরতেও অনেক সন্ধ্যা বা রাত হবে। আমি অবশ্য 2 জন স্যারের কাছে টিউশন পড়বো। তোমার বাবি কোথায় একা বাড়িতে থাকতেছে? আমি তো এখন নিয়মিত আসতেছি, নুসরাত বাড়িতে তো থাকবে। তোমার বাবা ভাই তারাও তো বাড়িতে থাকে কম বেশি সময়। তাই আমি বলি কি, আগে নিজের সমস্যা সমাধান করো। তোমার সমস্যার সমাধান হলে আবার সবাইকে সময় দিতে পারবে। তাছাড়া তোমাকে নিয়ে তোমার বাবা ভাইয়ের তোমাকে নিয়ে কত স্বপ্ন, সেটা কি ভুলে গেছো? তাহলে আব্বা আর দাদা ভাই আসুক, তখন তাদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিব। এখন আর আপনাদের ডিস্টার্ব না করি। আমি এখন গেলাম ছোট ভাইয়া। ঠিক আছে, তবে যাও। তবে শোনো, নিজের সমস্যা সমাধান করতে হবে, বুঝলে? ঈশিতা চলে গেল তার রুমে। একটু পর আবারও রিপা আসলো পড়ার রুমে নাস্তার ট্রেটা নেয়ার জন্য। রিপাকে দেখে রাহাত আবারও খুশি হলো। রাহাতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কি ব্যাপার রাহাত, আমাকে দেখে হাসতেছো যে? কারণটা কি শুনি? যখন কারাগো ক্রাশ সামনে আসে তখন তো মনের মধ্যে লাড্ডু ফুটবেই। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে রাহাত। আরে বাবা, রাগ করার কি আছে? আচ্ছা, নায়িকারা অনেক ভক্তের ক্রাশ হয়, তাছাড়া তাদের বিয়ে হয়, বাচ্চা হয়, যাকে যার ভালো লাগে তাকে তো ক্রাশ বলে নাকি? তুমি খুব চালাক দেখি, কথা তো ভালোই ঘোরাতে জানো। আমি কথায় কই ঘুরালাম, তোমাকে বাস্তব একটা উদাহরণ দিলাম। আর তাছাড়া তুমি দেখতে অনেকটা নায়িকাদের মতো, আর কি মিষ্টি তোমার চেহারা। হয়েছে, আর পাম্প দিতে হবে না। এত পাম্প দিও না, শেষে না হয় পাম্পের চোটে ফুটে যায়। সত্যি বলতেছি, এখানে কোনো তেল বাজি করতেছি না ভাবি। আর সত্যি কথা বলতে কি জানো, ভাইয়ের জায়গায় আমি হলে সারাদিন আদরে আদরে ভরিয়ে দিতাম তোমাকে। তোমাকে দেখলে কোনো পুরুষ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না। দেখো রাহাত, আমার স্বামী সন্তান আছে, আমি বিবাহিত মহিলা, সুতরাং এইসব আমাকে তোমার না বলাই ভালো। আর আমি কেন, যে কোনো মেয়ে তোমার এসব কথা শুনে এমনিই তোমার প্রেমে পড়ে যাবে। কি পড়া কপাল আমার, এখন পর্যন্ত তুমি আমার প্রেমে পড়লে না। রাখো তো তোমার মজা করা, এখন আমি গেলাম। নুসরাতকে ভালো করে পড়াও। রিপা রুম থেকে বের হয়ে গেল। রাহাত বাঁকা চোখে রিপাকে দেখতে লাগলো। এত সহজে হার মানার পাত্র নয় রাহাত। এর আগেও অনেক বিবাহিত মহিলার সাথে সে সম্পর্ক করেছে। এবার তার টার্গেট রিপা। কেন জানি রিপাকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না, আর রিপাকে ইমরানের সাথে মেনে নিতে পারে না। রাহাত রিপাকে সারা জীবনের জন্য চায়, যদি দরকার হলে ইমরানের কাছ থেকে ডিভোর্স করিয়ে নেবে সে। নুসরাতকে পড়ানো শেষ হলে রাহাত রিপাকে বিদায় জানিয়ে চলে গেল। শেষ বিকেলে ইমরান আর তার বাবা কাজ শেষ করে বাড়িতে আসলো। রিপার রাতের রান্না শেষ করলো। সন্ধ্যার সময় সবাই একসাথে বসে নাস্তা করতেছে। বুঝলে বৌমা, রাহাত ছেলেটা অনেক ভালো। দেখেছো কিরকম 2 দিনের মধ্যে সবাইকে আপন করে নিয়েছে। তাছাড়া আমাদের জন্য কেমনটা তার পাগলামি। হ্যাঁ, আবার ঠিক বলেছেন। এইরকম জামানায় রাহাতের মতো মানুষ পাওয়া মুশকিল। শুধু কি আপন করে নিয়েছে আব্বা, কত সুন্দর করে কথা বলে, আমাকে ভাই ডাকে।
তোমাকে চাচা রাখে, আর আজকেই দেখো আমাদের সবার জন্য কত কি নিয়ে আসলো। ছেলেটার মাঝে একটা জাদু আছে, কিন্তু তার জাদু দিয়ে আমাদেরকে কতটা আপন করে নিয়েছে। এর জন্য বৌমাকে ধন্যবাদ দেওয়া দরকার। আমাকে ধন্যবাদ দিতে হবে না আপা, ধন্যবাদ আপনার নাতনির প্রাপ্ত। সে যদি পড়াশুনো ভালো করতো তাহলে কি রাহাতকে আমরা পেতাম? এটা অবশ্য ঠিক বলেছো। তা নুসরাতকে কেমন পড়াচ্ছে এখন? আর নুসরাতের পড়ার খবর কি? আগের থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে তোমার মেয়ের পড়া। রাহাত কি জাদু যে করলো, এখন তোমার মেয়ে বই খাতার পড়া ছাড়া কিছুই বোঝে না। কিরে ঈশিতা, তুই যে আজকে চুপচাপ, তোর কি কোনো হয়েছে নাকি? আসলে দাদা ভাই, আমার পড়াশোনার চাপ বেড়ে গেছে, বলতেও ভয় করতেছে তোমাদেরকে। কোনো ভয় নাই, কি সমস্যা সেটা বল মা। আসলে আব্বা, আমার আরও দুটো টিউশনই করা দরকার। আমি দিন দিন পড়াশোনায় পিছিয়ে পড়তেছি, কিন্তু টিউশন করলে নুসরাতকে স্কুলে নিয়ে যেতেও পারবো না। আর কলেজ করে টিউশন করেই ফিরতে অনেক সন্ধ্যা হয়ে যাবে, তখন আবার ভাবিকে সময় দিতে পারবো না। ধুর, কি বলিস তুই ঈশিতা, আমি নুসরাতকে নেওয়া আনা করব। আর তাছাড়া বাড়িতে তো এখন কম বেশি সবাই থাকে, তাছাড়া রাহাত আসে নুসরাতকে পড়াতে। তোর যেটা করলে ভালো হয় সেটাই কর, এখানে ভয় পাওয়ার কি আছে? আমি তোর দাদা ভাই তো আছি, তোর যখন যা লাগবে বলবি, যেটা করতে মন চাইবে করবি। ভয় পেলে কি পড়াশোনা ঠিক হবে? তাছাড়া তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন। তাহলে কাল থেকে আমি টিউশন শুরু করতে চাচ্ছি আপা। দাদা ভাই, তোর আবার কোনো সমস্যা হবে না তো? আমাদের আদরের বোনটা মানুষের মতো মানুষ হোক, সেটাই আমি চাই। আমার সমস্যা তখন হবে যখন তুই আমাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। তোকে পড়াশোনা করিয়ে তোর নিজের অবস্থান তৈরি করতে চাই বোন। দাদা ভাই, আব্বা ভাবি দোয়া করবে সবাই, আমি যেন সবার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। রাতও হয়ে গেল, এবার আমি খাবার নিয়ে আসি, আর তোমরা সবাই গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আসো। রিপার কথা মতো সবাই হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো। সবাই অনেক আনন্দ সহকারে রাতের খাবার খেলো। পরের দিন রিপা নুসরাতকে নিয়ে স্কুলে গেল। এখন থেকে নুসরাতকে নিয়ে যাওয়া, সাথে থাকা আর নিয়ে আসতে তাকেই হবে। অবশ্য বাড়ির সকালের খাবার, বাড়ির কাজ সব করেই তারপর রিপা আসে। রিপাকে স্কুলে দেখে রাহাত একটু খুশি হলো। ক্লাস শেষ করে রিপার কাছে এগিয়ে আসলো। আরে ভাবি, আজকে যে তুমি সকালে স্কুলে আসলে? ঈশিতার পড়াশোনার চাপ বেড়ে গেছে, তাই আমাকেই আসতে হবে এখন থেকে। আমার জন্য ভালোই হলো। তোমার জন্য ভালো হলো মানে? ঠিক বুঝলাম না। এখন থেকে তোমার সাথে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা হবে। তোমাকে প্রতিদিন সকাল, দুপুর, বিকাল দেখতে পারবো। নিজের ক্রাশকে দেখতে পাওয়াটা ভাগ্যর ব্যাপার। এটা কিন্তু তোমার স্কুল, বুঝলে? আশেপাশে অনেকে আছে, বুঝে কথা বলো একটু, দেখে শুনে বলিও। এটা অবশ্য। ভাবি, মুসরাতের ছুটি হতে অনেক দেরি আছে। চলো, সামনে একটা ভালো কফি শপ আছে, সেখান থেকে কফি খেয়ে আসি। না না, দরকার নাই, মানুষ কি বলবে। তার থেকে বরং বাড়িতে আমি কফি করে খাওয়াবো তোমাকে। কেউ কি জানবে নাকি? আর তোমার হাতে অনেক কিছু খেতেই পারবো। চলো তো, না গেলে আমার মন খারাপ হবে, বলে দিলাম। রিপা আর না করল না। রাহাত মোটর সাইকেল গ্যারেজ থেকে তার বাইকটা নিয়ে রাস্তায় আসলো। রিপা অবাক হয়ে গেল রাহাতের বাইক আছে দেখে। তোমার বাইক আছে? আমি তো জানতাম না। একদিনও তো বাইক নিয়ে আমাদের বাড়ি গেলে না। আরে ভাবি, যাব। আগে বলো, বাইকটা পছন্দ হয়েছে তোমার? পছন্দ না হওয়ার কি আছে, দেখে তো মনে হচ্ছে অনেক টাকার দাম আছে বাইকটা। হ্যাঁ, 3 লাখ টাকা মাত্র। এখন আর কথা না বলে উঠো বাইকে। রিপা বাইকের পেছনে উঠে বসলো। রাহাত বলল তার কাঁধে হাত দিয়ে ধরতে, তা না হলে পড়ে যেতে পারে। রিপাও রাহাতের কাঁধে হাত দিয়ে একটু ধরল। রাহাত বাইক চালানো শুরু করলো। মাঝে মাঝে দুষ্টুমি করে বাইকটা হার্ড ব্রেক করে অমনি রিপা গিয়ে রাহাতের পিঠে পড়ে। এভাবে কয়েকবার রাহাত বাইক ব্রেক করে আর রিপা রাহাতের পিঠে গিয়ে পড়ে। রিপাও অবশ্য বুঝতে পারে রাহাত ইচ্ছে করে এমন করতেছে। এভাবে বাইক চালাতে চালাতে তারা একটা কফি শপে এসে গেল। রাহাত দুটো কফি অর্ডার করলো। রাস্তায় এমন দুষ্টুমি করলে কেন শুনি? কই, কি করলাম রাস্তায় তোমার সাথে? না জানার বান করে।
এখন না জানার ভান করতেছ? বারবার কেন বাইক ব্রেক করতেছিলে শুনি? আরে রাস্তায় দেখলে না সামনে দিয়ে গাড়ি গেল, মানুষগুলো সামনে ছিল তাই। আমি সব বুঝি, আমাকে মিথ্যে বলতে হবে না, বুঝলে? নিজের ক্রাশ যখন বাইকে থাকে তখন কি আর নিজেকে কন্ট্রোল করা যায় বলো ভাবি? তাছাড়া তুমি তোমার বুকে হাত রেখে বলো তো, তোমার ভালো লাগে নাই? খালি দুষ্টুমি মাথায়, খালি শয়তানি সব সময়। বলো আগে, তোমার ভালো লাগে নাই? জানি না। বুঝেছি আমি। আর তোমাকে এভাবে লজ্জা পেতে দেখলে তবে নতুন বউ মনে হয় তার ভালোবাসা কিংবা স্বামীর কাছে লজ্জা পাচ্ছে। রাহাত, তুমিও না একটু বেশি বেশি বলো। এইসব কেউ এভাবে বলে? হাজার হোক আমি একটা মেয়ের মানুষ, আমার কি লজ্জা করবে না? আর লজ্জা নারীর ভূষণ, বুঝলে? সেটা অবশ্য ঠিক, কিন্তু কি করব বলো? তুমি এইভাবে পাশে থাকলে নিজের মনের মধ্যে একটা শান্তি পাই, যে কোনো কাজ করতে খুব ভালো লাগে। সত্যি বলতে তুমি যখন লজ্জা পাও মনে হয় সকালে শিশিরে ফোটা একটা গোলাপ ফুল। প্লিজ রাহাত, এভাবে বলো না, ভীষণ লজ্জা করে আমার। বুঝেছি, ভাইয়া মনে হয় এতটা রোমান্টিক নয়। রোমান্টিক হলে তোমার এত লজ্জা থাকতো না। ভাইয়া মনে হয় ঠিক করে তোমাকে রোমান্টিক কথা বলে না। হয়েছে, আর বলতে হবে না। এবার চলো, স্কুল ছুটি হবে। আর কিছুক্ষণ থাকি না, অনেক ভালো লাগতেছে তোমার সাথে থাকতে। সময় আরও পাওয়া যাবে, এখন চলো তো। দেরি হলে আবার নুসরাত কান্না করবে। রাহাত আর কথা বাড়ালো না। কফি শপ থেকে বের হয়ে বাইক নিয়ে স্কুলের দিকে গেল। এবার ঠিক আগের মতোই করল রাহাত। এবার অবশ্য রিপার বারবার রাহাতের পিঠে ছোট ছোট কিল ঘুষি মারে। স্কুলে আসার কয়েক মিনিট পর ছুটি হলে রিপা নুসরাতকে নিয়ে বাড়ি আসে। বাড়ি এসে আগের মতো বাড়ির কাজ করে ফ্রেশ হয়। দুপুরের দিকে রাহাত এসে নুসরাতকে পড়াতে লাগে। একটু পর রিপা নাস্তা নিয়ে যায় পড়ার রুমে। কি ব্যাপার, এখন কেন জানি মন খারাপ করে আছো? কোনো কথা বলতেছো না রাহাত? তুমি মন খারাপ করে দিয়েছো বলেই তো মন খারাপ হয়েছে। আমি আবার কি করলাম? আর শুনি কি কারণে মন খারাপ? তোমাকে 2টা বেনারসি দিলাম, কালকে লালটা পরলে, আজকে কেন নীলটা পরলে না শুনি? নাকি ওটা তোমার পছন্দ হয় নাই? আরে ওটা তুলে রাখছি, একটা পড়তে বলেছ বলেই তো কালকে একটাই পড়েছি। ভাবি প্লিজ, আজকে ওটা পরে একটু আসো না, দেখি তোমাকে। প্লিজ প্লিজ ভাবি, অনুরোধটা রাখো আমার। উফ, তুমি খুব নাছর বান্দা। আচ্ছা যাচ্ছি, আমি একটু অপেক্ষা করো। রিপা নিজের রুমে গিয়ে নীল শাড়িটা বের করে পরল। একটু হালকা সেজে আবারও পড়ার রুমে আসলো। রিপার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রাহাত। আজ কেন জানি চোখ সরাতেই চাইছে না। হঠাৎ রিপার আঙুলের তুড়িতে রাহাতের হুঁশ ফিরে। কি হলো? এবার এমন করে তাকিয়ে আছো কেন? নাকি শাড়িতে ভালো লাগছে না? প্লিজ এমন করে বলো না, আর তোমাকে একটু ভালো করে দেখতেও দাও তো। প্রতিদিন তো দেখো, আজ এমন করে দেখার কি আছে শুনি? আজ একটা পরী আমার সামনে, না নীল পরী আমার সামনে হাজির হয়েছে। নীল পরীকে দেখে যে চোখ পিরাতে মন চাচ্ছে না। আল্লাহ একেবারে পরীর মতো করে তোমাকে গড়েছেন। মিথ্যা কথা বলছো কেন তুমি? আর আমি কি পরীর মতো অত সুন্দর নাকি? তুমি বললে বলেই তো নীল শাড়িটা পরে এলাম। আমার কথা বিশ্বাস না হলে আয়নায় একবার নিজেকে দেখো, এখন নিজেই নিজেকে পরী বলে দাবি করবে। খেয়ে কাজ নেই, আয়নায় নিজেকে দেখি। খাতাটা দাও তো নুসরাত, তোমাকে কটা অঙ্ক করতে দেই। নুসরাত নিজের ব্যাগ থেকে খাতা বের করে দিল। রাহাত নুসরাতকে অঙ্ক দিল, তবে গতকালের চেয়ে বেশি দিল। এতক্ষণ বা গতকালকে যে তারা কথা বলেছে তার একটা কথাও শুনতে বা বুঝতে পারেনি নুসরাত। তারা খুব আস্তে কথা বলেছিল। এবার চেয়ার থেকে উঠে রাহাত রিপার একটা হাত ধরে। হঠাৎ রিপার ওইভাবে হাত ধরাতে কিছুটা ভয় পেল। রাহাত রিপার হাত পড়ার রুম থেকে টেনে বের করে আনলো। বাড়িতে যেহেতু কেউ ছিল না তাই কোনো ভয় নেই রাহাদের। তাছাড়া নুসরাতকে অঙ্ক দিয়ে এসেছে। এবার রিপাকে ধরে তাদের রুমে গেল, মানে ইমরান আর রিপার রুমে।
রিপাকে এবার আয়নার সামনে দাঁড় করালো রাহাত। আমার কথা তো বিশ্বাস করলে না, এবার নিজেই দেখো আয়নায় কতটা সুন্দরী তুমি। রিপা এবার আয়নায় নিজেকে দেখতে লাগলো। সত্যি তো শাড়িটাতে রিপা খুব সুন্দর মানিয়েছে আর খুব সুন্দর লাগতেছে। আসলে ঠিকভাবে আয়নায় রিপার নিজেকে দেখা হয় না। রিপার মাথায় এবার দুষ্ট বুদ্ধি আসলো। তা শুধু কি আমার চেহারার সুন্দর সেটার কথা বলেছ তুমি রাহাত? আমি তো জানি আমার চেহারা সুন্দর, এবার নতুন করে দেখানোর কি হলো? রাহাতের এবার খুব রাগ উঠে গেল রিপার কথা শুনে। এবার সে রিপার সামনে এসে দাঁড়ালো। জি না রিপা ম্যাডাম, আপনি ঠোঁট দুটো কমলার খোয়ার মতো, চোখ দুটো ঠিক বনের হরিণের মতো, নাকটা কোমল খরগোশের মতো, আর গাল দুটো আপেলের মতো টকটকে সুন্দর। তোমার ওই মাথার চুল যেন রেশমি সুতা। তাই নাকি? আর কি কি দেখলে শুনি? তোমার কোমরটা যেন ঠিক সাগরের ঢেউ খেলানোর মতো, তোমার পেট বুক একদম নায়িকাদের মতো শীত। এসব আবার কবে দেখলে শুনি? তুমি দেখি খারাপ আছো অনেক। দেখতে পারিনি ঠিক, তবে আমার অনুভবটা গোসলের সময় মিলিয়ে নিও। তোমার দেখি নজর খুব খারাপ, আর তুমি কিন্তু দিন দিন বেশ গভীরে চলে যাচ্ছ। সত্যি কথা বলতে যদি আমার ফাঁসি হয় তবুও আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি, কিন্তু তোমাকে একটাও মিথ্যা কথা বলতে পারবো না। বুঝলাম না, হঠাৎ করে তুমি আমার সাথে কি শুরু করলে? অন্য কেউ এইসব কথা বলে হয়তো রেগে যেতাম, গায়ে হাত তুলতাম, কিন্তু তোমার কথা শুনে, আমাকে নিয়ে এত এত প্রশংসা শুনে তোমার ওপর রাগ করতেও পারি না, কোনো কিছু বলতেও পারি না। বলবে কি করে শুনি? আমার মতো কাউকে পেলে তো বলবে। আর আমি যা বলি সব সত্যিটাই বলি, কাউকে আমি মিথ্যা সান্ত্বনা দিতে জানি না। এটা তোমাকে প্রশংসা করে বলা না, আল্লাহ একদম নিখুঁত বানিয়েছে তোমায়। তোমার মতো যদি এরকম তোমার ভাই প্রশংসা করতো, সব সময় পাশে থাকতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, কতই না ভালো হতো। ইমরান ভাই বলে না তো কি হয়েছে, আমি তো আছি। এগুলো ইমরান ভাই পারে না, সেগুলো না হয় আমি বলবো। তবে এবার আমায় বলো, আমার কথা কি সত্যি নাকি ভুল? সত্যি বলতে, বাড়ির কাজের চাপে, সবার দেখাশোনা করার চাপে নিজেকে ওভাবে কখনো দেখা হয়নি। আজ যখন নিজেই নিজেকে দেখলাম, সত্যি আমি অবাক হয়ে গেছি। আর তুমি একটা কথাও মিথ্যে বলো না। তোমার কাছে আমার এত সব প্রশংসা শুনে নতুন করে মনে প্রেম জেগে উঠল। আমি চাই তুমি প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করো, নিজেকে নতুন করে তৈরি করো, মন যা চায় তাই করো। নিজের মনকে হাসি খুশি রাখো, দেখবে সবসময় নিজের মনকে নতুন নতুন লাগবে। এটাও সত্যি, তোমাকে দেখলে মনে হয় মুসরাতের বয়সী একটা বাচ্চা আছে তোমার। এই কথাটা ইদানিং অনেকে বলেছে, কিন্তু বিশ্বাস করি না। কে কে বলেছে শুনি? নুসরাতকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আনার সময় অনেক মানুষ বলেছে। এটাও বলেছে আমার নাকি বিয়ে হয়নি, আমি হয়তো নুসরাতের আন্টি হব। তাদের মিথ্যে বলতেছি। তাহলে প্রমাণ পেলে তো আমার কথায়? কি তোমাকে মিথ্যা বলতে পারি? ভাবি বলি কি নিজের জীবনটাকে নিয়ে আরো এনজয় করো। কিন্তু কিভাবে করব বলো? নিজের সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, চাইলেও কি আমি এভাবে এনজয় করতে পারি? আসলে আমার মনও চায় মুক্ত হয়ে আকাশে উড়ি। সুযোগটা যদি আমি করে দিই তাহলে নিজেকে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারবে। কিন্তু তুমি কি করে দিবে? তাছাড়া তুমি থাকো এক জায়গায়, আমি থাকি এক জায়গায়। রিফা ম্যাডাম, দিনের বেশিরভাগ সময় কিন্তু আমি তোমাকেই দেই। সকাল থেকে স্কুল, বিকালবেলা কিন্তু আমি তোমার কাছাকাছি থাকি। যদি তুমি চাও এই সময়ের মধ্যে তুমি অনেক কিছু করতে পারবে। সেটা কেমন করে শুনি? ওইসব নিয়ে তোমাকে ভাবতেও হবে না, শুনতেও হবে না। তুমি শুধু রাজি থাকলে আর আমার কথা মতো চললে,
নিজেকে নিজে এনজয় করতে পারবে। বলো, আমার কথায় রাজি আছো তুমি? সত্যি, যদি তুমি আমাকে এত সুন্দর সময় উপভোগ করার মতো করে দিতে পারো তবে আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার সব সত্য মানতে রাজি আছে, বলো কি সত্য? কখনো আমার সুযোগের সদ্ব্যবহার করবে না, কিংবা খারাপ কোনো ইচ্ছা চাহিদা রাখবে না আমার উপরে। এই কয়েকদিনে চিনলে আমাকে ভাবি, তাছাড়া কোনো খারাপ কিছু করতে বা বলতে শুনেছ আমার মুখ থেকে? তোমায় হোক পাখি নিজেই ধরা দিবে তুমি। ঠিক আছে, দেখি আমাকে কিভাবে তুমি হাসি খুশি রাখতে পারো। কালকে থেকে নিজেকে উপভোগ করার জন্য, পাখির মতো মুক্ত আকাশে উড়ার জন্য তৈরি থেকো। আমি বরং এখন যাই রিভা ম্যাডাম, মুসরাদের অঙ্ক হয়ে গেছে মনে হয়। ও হ্যাঁ, ভুলেই তো গেছি। যাও যাও, নুসরাত একা একা পড়ার রুমে আছে। এখন আবার কেউ না এসে যায়, এভাবে দেখলে সমস্যা বেড়ে যাবে। রাহাতও আর কোনো কথা না বলে রিপার রুম থেকে শয়তানি মার্কা হাসি দিয়ে বের হয়ে আসলো। আর মনে মনে বলতেছে, আর কিছুদিন রিপা পাখি, তারপর সারা জীবনের জন্য তোমাকে আমার করে নেব। নুসরাতের কাছে এসে দেখে নুসরাত সব অঙ্ক করে বসে আছে। রাহাত পড়ার রুমে আসা মাত্র, আঙ্কেল, আম্মু তো কোথায় গিয়েছিলেন? তোমাদেরকে খুঁজলাম, পেলাম না। এ রে, কাম সেরেছে মনে মনে। তো বাথরুমে গিয়েছিলাম মুসরাত, তোমার আম্মু মনে হয় তোমাদের রুমে আছে। ও, এই জন্য তোমাকে খুঁজে পেলাম না আমি। তুমি কি এই রুমের বাইরে গিয়েছিলে? হ্যাঁ, শুধু আঙিনায় খুঁজেছি, আর কোথাও যাইনি। মুসরাত, তুই না ভালো মেয়ে, আর ভালো মেয়েরা পড়ার টেবিল থেকে উঠে কোথাও যায় না। এরপর থেকে আর পড়ার টেবিল থেকে বের হবে না, কেমন? কিন্তু আঙ্কেল, যখন বের হয়ে গিয়ে দেরি করে আসো তখন তো একা থাকতে ভালো লাগে না। তখন অন্য বই বের করে পড়বে। তুমি যদি পড়াশোনা ভালোভাবে না করো, তোমার দাদু বাবাই রাগ দেখাবে না? দেখেছো না তারা আমাকে কত ভালোবাসে। তুমি কি চাও তারা আমাকে বের করে দিক আর তোমাকে পড়াতে না দিক? ঠিক আছে আঙ্কেল, আর পড়ার রুম থেকে বের হবো না, কাউকে কোনো বলবো না। আর শোনো, তোমার জন্য যে চকলেট আইসক্রিম নিয়ে আসি, একা একা থাকলে বের করে খাবে, কেমন? আঙ্কেল, তুমি কত ভালো, আলো বেটে বেটে এগুলো আনবে। আচ্ছা ঠিক আছে, আনবো। এখন খাতাটা দেখাও তো, অঙ্কগুলো পেরেছো কি না? নুসরাত খাতা এগিয়ে দিল। রাহাত দেখলো আজকেও সব পেরেছে। এবার রাহাত নুসরাতকে অন্য বই বের করে পড়াতে লাগলো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কি করে এক বাচ্চার মা এত সুন্দর হতে পারে, বা অন্য পুরুষ তাকে দেখে মনে হয় না তার বাচ্চা হয়েছে। সোজা উত্তর, গৃহস্থ ঘরের মেয়েরা যারা সারা বছর সাংসারিক কাজকর্ম করে, বিশেষ করে একটু ভারী কাজ, তাদের শরীর চেহারা অন্য সব বসে খাওয়া মহিলার থেকে ভালো হয়। যারা সত্যিকারের গৃহস্থ ঘরের ছেলে মেয়ে তারা জানবেন, আর যারা প্রতিনিয়ত জিম করেন তারা বুঝবেন। নুসরাতকে পড়ানো শেষ হলে রাহাত চলে গেল। রাতে সবাই একসাথে খেতে বসলো। এর মাঝে হঠাৎ করে ঈশিতা তার বাবাকে বলল, আব্বা, আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে। স্মার্টফোন থাকলে নোট কালেকশন এবং ইন্টারনেট দেখে আমি পড়াশোনা করতে পারবো আরও ভালো। সেটা আবার কেমন ফোন? এমন ফোনের নাম তো শুনি নাই। আবার টাচ মোবাইলে কথা বলতেছে। আর ঈশিতা ঠিকই বলেছে, এখন তার ফোনের দরকার, যুগের তালের সাথে তাল মেলানো দরকার। হ্যাঁ আব্বা, ওর বয়সী সব ছেলে মেয়ের হাতে এমন ফোন আমি দেখেছি। আগের জামানা তো নাই যে বাটন ফোন টিপতে হবে। আর শুনেছি টাচ মোবাইলে নাকি সবকিছু করা যায় আর সারা দুনিয়ায় সব পাওয়া যায়। কিন্তু এখন তো আবার যুগ খারাপ, যদি অন্য কিছু করে আবার। আব্বা, আমার মা মরা বোনটা কিন্তু ওরকম না। তুমি যেটা ভাবছো প্রেম করার কথা, সেটা কিন্তু আমার বোন করে না। যদি এরকম কিছু করতো তাহলে স্কুল কলেজ জীবনে সব জানতে পারবে। হ্যাঁ আব্বা, ঈশিতা এরকম কোনো কিছু করলে সবার আগে আমি জানতাম। তাছাড়া আমি তো আছি আব্বা, এসব নিয়ে টেনশন করা লাগবে না। ঈশিতা শহরে পড়াশুনো করে, শহরে মানুষের সাথে না হোক, নিজের জ্ঞান বুদ্ধির মতো তো সে একটু ভালোভাবে চলাফেরা পড়াশুনো করতে পারবে।
তোমরা যখন বলছো তখন আর আমার কোনো দ্বিমত নেই। ওসব ফোন কিনতে কত টাকা লাগে সেটা তো আমি জানি না। আব্বা, 6-7 হাজার টাকা হলে ভালো মোবাইল পাওয়া যাবে। বৌমা, তোমারও তো ফোনের দরকার হয়। আমি সকালে 15,000 টাকা দিব। অর্ধেক টাকা ঈশিতাকে ফোন কেনার জন্য দিও, বাকি টাকা দিয়ে তুমি ফোন কিনিও। এখন আবার ওসবের কি দরকার? আরে আমার দুটো মেয়ে, একটা মেয়ে ফোন কিনবে আর একটা মেয়ে কি খালি হাতে থাকবে? তা হবে না। তাছাড়া আব্বা, ফোনের দরকার তো আছে রিপাও, কারণ ওর বাবা মায়ের সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। আব্বা, আমার কিন্তু পড়াশোনার চাপ বাড়তেছে, তাই যখন তখন আমাকে ডেকো না, আর বাড়িতেও তেমন সময় দিতে পারবো না। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না ঈশিতা, আগে নিজের কাজটা ভালো করে করো। আমি সব সামলে নিব, যখন সময় পাবে তখন সময় দিও। পাগলি বোনটা, আমরা তো প্রতিদিন কাজের লোক দিয়ে কাজ করি, আর আমরা বাপ ছেলের সাথে কেন থাকি জানিস? যাতে কাজের লোকগুলোর কাজ করতে কোনো অসুবিধা না হয়। নিজের জমির কাজ নিজে করবো, তোর সমস্যা কই? তুই তো ছেলে না যে তোকে দিয়ে জমির কাজ করাবো। তুই শুধু তোর ভাবিকে মাঝে মাঝে সময় পেলে সময় দিবি। আচ্ছা দাদা ভাই, আচ্ছা ভাবি, ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি। তোমার জন্য আমাদের সবার দোয়া ভালোবাসা আছে। সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। পরের দিন রিপা নুসরাতকে নিয়ে স্কুলে গেল। স্কুলে যাওয়ার আগে তার শ্বশুর টাকা দিয়ে জমিতে গেল। রিপা অর্ধেক টাকা ঈশিতাকে দিল, বাকি অর্ধেক টাকা নিয়ে নুসরাতকে নিয়ে স্কুলে গেল। নুসরাতকে ক্লাসে দিয়ে বাইরে বসার জায়গা আছে, সেখানে বসে আছে রিপা। এর মাঝে রাহাত এসে হাজির। রিপা ম্যাডাম, চলেন আজকে আপনাকে নিয়ে লং ড্রাইভে যাব। কিন্তু নুসরাত যে আছে। ছুটি হতে 3 ঘন্টা সময় লাগবে, এর মধ্যে ঘোরা, দেখা, খাওয়া সব হবে। তুমি বরং রাস্তায় যাও, আমি গাড়ি নিয়ে আসি। গাড়ি মানে তোমার বাইক আছে? শুধু বাইক না, কারও আছে আমার। আজকে কারে করে ঘুরবো। রিপা গিয়ে বাইরে দাঁড়ালো। রাহাত পার্কিং থেকে কার বের করে এসে রিপাকে কারে তুলল। রিপার সামনের সিটে বসেছে। দুজনে গল্প করতে করতে যেতে লাগলো। রাহাত রিপাকে নিয়ে শহরের বাইরে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। রিপাদের মতো সেখানে আরও অনেকেই সেখানে আছে। সেখানে ঘুরে আবার রাহাত রিপাকে নিয়ে শপিং মলে গেল। রিপার জন্য সুন্দর সুন্দর সালোয়ার কামিজ আর তাঁতের শাড়ি নিল। রিপা অবশ্য নিতে চায়নি, কিন্তু রাহাতের জোড়াজড়িতে নিল। রাহাতের সুন্দর একটা শার্ট ড্রেস পছন্দ হলো, সেটা রিপাকে নিতে বললে রিপা নিতে চাইল না। আরে বাবা, সব কিছু পরে দেখতে হয়। তুমি যখন বলেছ জীবনটা উপভোগ করতে চাও, তখন সব কিছুই করতে হয়। এটা তো সবসময় পরে থাকবে না। তারপরও বাড়িতে গিয়ে কি বলবো? এমনিতেও অনেকগুলো জিনিস কিনে দিলে, বাড়িতে জিজ্ঞেস করলে কি উত্তর দিব? বাড়িতে তো এখন আর কেউ নেই, এই পোশাকগুলো আলমারিতে তুলে রাখবে। আর এই ড্রেসটা যখনই মন চায় তখনই পরবে আর নিজেকে দেখবে। যদি ধরা পড়ে যায় তখন কি হবে? ইচ্ছা থাকলে উপায় হয়, আর তোমাকে দেখলে মনে হচ্ছে এটা তো তোমার পছন্দ হয়েছে। আর দেখো, ওই মেয়েগুলো ওই পোশাক পরেছে, মানে স্কার্ট পরেছে, দূরের কিছু মেয়ে দেখিয়ে। এটা শহর, তাই তারা পেরেছে। আর গ্রামে কেউ এসব পরে বের হতে পারে? আর এই স্কার্ট পরে কাকে দেখাবো আমি? অন্য কাকে দেখাতে হবে না তোমার, শুধু আমাকে দেখালেই হবে। খুব দুষ্টুমি হচ্ছে না? দরকার নাই নেওয়ার, রেখে দাও তো। ভাবি প্লিজ, আমার জন্য নাও না। আর তোমাকে আমি সব ধরনের সুখ দিতে চাই, তাই তুমি সবসময় নিজেকে উপভোগ করো, আনন্দ করো, খুশি থাকো। প্লিজ ভাবি নাও, অনেক আশা করে তোমার জন্য নিলাম। আচ্ছা ঠিক আছে, দাও। আর হ্যাঁ, তোমাকে তো বলতে ভুলে গেছি, বাড়ি থেকে স্মার্টফোন কিনতে টাকা দিয়েছে। একটা ফোন কিনে দাও, আর সাথে একটা নতুন সিম কিনে দাও। আমার কথাটা অবশেষে রাখতেছো তুমি? আচ্ছা আসো, ওদিকে ফোনের শোরুম আছে, ওখান থেকে একটা ভালো ফোন কিনে দিই। রিপার কথা মতো রাহাত রিপাকে ফোন কিনে দিতে নিয়ে গেল। রিপার একটা ফোন খুব পছন্দ হয়েছে, কিন্তু বাজেট কম, সেটা বুঝতে পেরে সেখানেও রাহাত টাকা দিল। ফোনটা পেয়ে রিপা একটু বেশি খুশি হলো।
আবার ভয়ও করতেছে যদি ঈশিতার ফোনের দাম আর তার ফোনের দাম না মিলে। তবে মনে মনে রিপা ভাবলো বলবো আমার কিছু টাকা লাগিয়ে ফোন কিনেছি। রিপার মুখে হাসি দেখে রাহাতও মুচকি মুচকি হাসতে লাগলো। রিপার মুখে হাসি দেখে রাহাতও খুব খুশি হলো। রিপা ফোনটা ভালো করে দেখতেছে। অনেক দিনের একটা স্বপ্ন তার পূরণ হয়েছে যে আজ। রাহাতও মনে মনে বলতেছে আর কিছুদিন, তারপর তুমি পুরোটাই আমার হবে। ফোনটা পেয়ে দেখি তুমি অনেক খুশি হয়েছ। আমাকে কিন্তু খুশি করাতে হবে। তোমাকে আবার কি করে খুশি করাবো শুনি? স্কার্টটা পরে দেখাতে হবে আমাকে কিন্তু। এখানে কি করে দেখাবো তোমাকে? আমি এখানে এসব পড়তে পারবো না। আমি বাড়িতে পরে দেখাবে যখন কেউ থাকবে না। আচ্ছা, সেটা দেখা যাবে বাড়ি গিয়ে। চলো বাইরে একটা বিদেশি খাবারের রেস্টুরেন্ট আছে, সেখানে খাবো। আচ্ছা চলো দেখি আর কি কি করতে পারো আমার জন্য। রাহাত রিপাকে নিয়ে সেই বিদেশি রেস্টুরেন্টে গেল। রাহাত কিছু আইটেমের খাবার অর্ডার করলো। এসব কোনোদিন রিপা খায়নি, এমনকি চামচ দিয়ে যে খেতে হয় সেটাও অভ্যাস রিপার নেই। রাহাত ব্যাপারটা বুঝতে পেরে রিপাকে খাইয়ে দিতে লাগলো। একটা খাবারে আবার ক্রিম ছিল, সেটা খেতে গিয়ে রিপার ঠোঁটে কিছুটা আটকে থাকে। তা দেখে রাহাত তার একটা আঙুল দিয়ে ঠোঁট থেকে ক্রিমটা নিয়ে সে খেয়ে ফেলে। হঠাৎ রাহাতের হাত তার ঠোঁটে পুরায়, পুরো শরীরে অজানা এক শিহরণ বয়ে গেল। আর রাহাত তার ঠোঁট থেকে ক্রিমটা আঙুলে নিয়ে খাওয়াতে একটু লজ্জা পেল। এই প্রথম কোনো পরপুরুষ তার ঠোঁট স্পর্শ করল। খাওয়া শেষ হলে রাহাত রিপাকে বলল, দাও তোমার ফোনটা, তোমাকে ফেসবুক আইডি খুলে দেই আর ইমোটা খুলে দেই। ফেসবুকের নাম সবার মুখে শুনেছি, কখনো এটা চালানো হয় নাই। দাও, খুলে দাও। রাহাত রিপার ফোনটা নিয়ে ফেসবুক আর ইমো খুলে দিল। সাথে সাথে তার আইডির সাথে ফ্রেন্ড হলো এবং রিপার নাম্বারটা সে নিয়ে নিল। আইডি খোলা হলে রাহাত রিপাকে ফেসবুক সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দিল। তারপর ইমো দিয়ে কী করে ভিডিও কল, অডিও কল, মেসেজ করা যায় সেসব দেখালো। এমনকি ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করা, ভিডিও কল সব কিছু জানালো রাহাত। তুমি দেখি সব কিছু জানো, আর কত সুন্দর করে সব শিখিয়ে দিলে আমাকে। তোমাকে শিখালাম আমার সাথে চ্যাটিং করবে, কথা বলবে, মন খারাপ হলে জানাবে, একা একা থাকলে ভিডিও কল দিয়ে কথা বলবে। সেটা অবশ্যই করব। তাছাড়া তোমার সাথে থাকতে থাকতে কেমন একটা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছি। হও না আকৃষ্ট, কে মানা করেছে? আমি চাই আমার রিপা ম্যাডাম লাইফ এনজয় করুক। সেজন্যই তো তোমার কথা মতো সব করতেছি আমি। এবার ওঠো, যাওয়া যাক, অনেক সময় হলো। আজ কেন জানি যেতে মন চাচ্ছে না। প্রতিদিন এমন সময় তোমাকে উপহার দিব আমি, তোমাকে আলাদা একটা জীবন দিব আমি। আচ্ছা চলো যাই। তারা দুজনে আবার গাড়িতে উঠল। রাহাত গাড়ি চালাচ্ছে আর শহরের অনেক জায়গা রিপাকে দেখিয়ে দিতেছে। কিছু সময় ঘুরে তারা স্কুলে চলে আসলো। রিপা গাড়ি থেকে নামার আগে রাহাত রিপার হাত টেনে ধরল। কি হলো এভাবে স্কুলের রাস্তার সামনে হাত ধরলে যে? কেউ যদি দেখে এখন তখন কি হবে? আরে তুমি তো গাড়ির ভিতরে আছো, কেউ দেখবে না। তুমি অনুমতি দিলে তোমাকে একটা জিনিস নিজের হাতে পরিয়ে দিতে চাই। কি এমন জিনিস যে তুমি পরিয়ে দিবে আমাকে? রাহাত প্যান্টের পকেট থেকে একজোড়া রূপার নূপুর বের করল। এটা আবার কখন কিনলে তুমি? অনেক আগে কিনেছি, কিন্তু তোমাকে নিজের হাতে পরাবো বলে দিই নাই। এখন পড়তে চাই না। দুপুরে যখন নুসরাতকে পড়াতে আসবে তখন তোমার দেওয়া স্কার্টও পরবো, আর তখন নিজ হাতে পরিয়ে দিও। এখন এটা তোমার কাছে রেখে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, আরেকটা জিনিস আছে। এটা মেকআপ বক্স দিল, এই নাও, এটাও তোমার জন্য। তুমি সত্যি একটা পাগল ছেলে। এত কিছু তুমি আমার পেছনে কেন খরচ করতেছো? আচ্ছা দাও, না নিলে আবার তুমি মন খারাপ করবে। এবার গেলাম আমি। রিপা গাড়ি থেকে নেমে কিছু দূর হেঁটে স্কুলের ভেতরে আবারও গেল। রাহাত গাড়িটা আবারও পার্কিংয়ে রাখলো। রাহাত গাড়ি রেখে স্কুলের ভেতরে ঢুকলো। রিপা কিছুক্ষণ বসে অন্য অভিভাবকদের সাথে গল্প করলো। একটু পর ছুটি হলো। রিপা নুসরাতকে সাথে নিয়ে গাড়িতে উঠল। আম্মু, আজকে কি আব্বু এসেছিল তোমার সাথে?
না তো মামনি, হঠাৎ আপুর কথা জিজ্ঞেস করছো কেন? এই যে এতগুলো জিনিস তোমার হাতে। ও, এগুলো কিছু না মামনি। কালকে তোমার দাদু বললো না মোবাইলে কথা, সেই মোবাইল কিনলাম। আচ্ছা, নতুন মোবাইল কিনলে বাড়িতে গিয়ে দেখবো কেমন আম্মু? আচ্ছা মামনি, বাড়িতে গিয়ে দেখবো, কিন্তু এইগুলোর কথা বাড়ির কাউকে বলবে না, তাহলে কিন্তু সবাই রাগ করবে, আর তোমার আন্টি মন খারাপ। আচ্ছা আম্মু, কাউকে বলবো না। ওরে আমার সোনা মামনিটা, আজকে তোমাকে আমি পিঠে বানিয়ে দিব, কেমন? খুব মজা হবে, পিঠা খাবো। পিঠা খেতে আমার খুব ভালো লাগে। আমি অনেকগুলো পিঠা খাবো আজকে। রিপা নুসরাতের কপালে একটা চুমু দিল। যাই হোক, নুসরাতকে তো যেভাবেই হোক বোঝানো গেল। এবার বাড়িতে আগেই যেতে হবে, যাতে কেউ এসব জিনিস সহ না দেখে। কিছু সময় পর তারা বাড়ি আসলো। রিপা যেই ঘরে ঢুকেছে অমনি। কি বৌমা, মোবাইল কিনেছো তো? তো দেখি কেমন মোবাইল কিনলে তুমি। রিপা কোনোরকম সবগুলো শপিং ব্যাগ বিছানায় ছুঁড়ে ফেলে মোবাইলের ব্যাগটা নিয়ে বাইরে এলো। আর একটু হলে ধরা পড়ে যেত। এখন ইমরান বাড়িতে না থাকলেই হয়। রিপা এগিয়ে গিয়ে মোবাইলটা তার শ্বশুরের হাতে দিল। বৌমা, এভাবে কাঁদতেছো কেন? আর এত অস্বস্তির লাগতেছে যে তোমাকে। না বা তেমন কিছু না, বাসে করে আসলাম তো মাথাটা ধরেছে। আর আপনার নাতি নাকি পিঠে খাবে, তাকে কয়টা পিঠে বানিয়ে দিই। আচ্ছা, আগে যাও, গিয়ে বিশ্রাম করো। পিঠা পরেও বানানো যাবে। আর আমি এখন ইমরানের কাছে যাব, ওই দূরের জমিতে। আমাদের ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা আপা যান, বিকেলে কি খাবার দিয়ে যেতে হবে? হ্যাঁ বৌমা, 5টা কাজের লোকও আছে। তবে তোমাকে যেতে হবে না। তুমি খাবার রেডি করে রেখো, একটা কাজের লোক পাঠিয়ে দিব, তাকে দিয়ে দিও, কেমন? ঠিক আছে আপা, আমি তাহলে রুমে গিয়ে কাপড় পাল্টিয়ে রান্না শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, তার আগে একটু বিশ্রাম করো, আমি গেলাম। ইমরানের শ্বশুর চলে যাওয়াতে রিপা হাঁপ ছেড়ে বাঁচল। যদি আজ তার শপিং ব্যাগগুলো দেখতো আর ব্যাগে কি আছে তা দেখতে চাইতো, তাহলে তো কি যে হতো আল্লাহ ভালো জানে। রিপা দ্রুত রুমে গিয়ে আগে শপিং ব্যাগ থেকে পোশাকগুলো বের করে আলমারিতে রাখলো। তারপর নুসরাতের পোশাক চেঞ্জ করে দিল। নুসরাত একটু খেলনা নিয়ে বাড়ির উঠোনে খেলতে লাগলো। রিপা কাপড় চেঞ্জ করে পুরো বাড়ির আঙিনা ঝাড়ু দিল, রান্না বসালো। তারপর নুসরাতের জন্য সেই সাথে পিঠা বানাতে লাগলো। নুসরাতের সাথে সাথে রাহাদের জন্য দুধ চেতুই পিঠা বানালো। নুসরাতকে গোসল করে দিয়ে কাপড় পরিয়ে পিঠা খেতে দিল। মামনি, পিঠে খাওয়া হলে বই ব্যাগ নিয়ে পড়ার রুমে যাবে, একটু পরে তোমার আঙ্কেল আসবে তোমাকে পড়াতে। আচ্ছা আম্মু, ঠিক আছে। তুমি এখন কি করবে আম্মু? তোমার বাবাই আর দাদুর কাজে গেছে, তাদের জন্য রান্না করতেছি। রান্না শেষ হলে খাবার বরফ বলে রাখবো, আর কাজের লোক এসে তা নিয়ে যাবে। আম্মু, বাবাই কখন আসবে বাড়িতে? কেন মামনি, বাবাই দিয়ে কোনো কাজ আছে বুঝি? ওইদিকে সবার বাড়িতে টিভি আছে, আমাদের বাড়িতে টিভি নেই। তাই বাবাইকে আর দাদুকে বলে টিভি নিয়ে আসতে বলতাম। আচ্ছা মামনি, যখন আসবে তখন বলিও। এখন পিঠে খেয়ে হাত মুখ পরিষ্কার করে পড়ার রুমে যাও। নুসরাত আপন মনে পিঠা খেতে লাগলো। পিঠা খাওয়া শেষ হলে নুসরাত হাত মুখ পরিষ্কার করে পড়ার রুমে গেল। রিপার রান্না শেষ এখন। রিপা গরু ছাগলকে খেতে দিল। গরু ছাগলকে খাবার দেয়া হলে দ্রুত এসে ভাত আর তরকারির বোল সাজিয়ে রান্নাঘরে রাখলো। এর মাঝে রাহাত চলে আসলো। এসে দেখে রিপা এখনও ফ্রেশ হয়নি আর তার কথা রাখিনি। খুব রাগ হলো রাহাতের। রিপা রাহাতের চোখ মুখ দেখে বুঝলো রাহাত মন খারাপ করেছে। রাহাত পড়ার রুমে যাওয়ার কিছুক্ষণ পর রিপা রাহাতের জন্য দুধ চেতুই নিয়ে গেল। আমাকে কথা দিয়ে তাহলে কথাটা রাখলে না তুমি? আরে বাবা, রাগ করো কেন? বাড়ি এসে কত কাজ করলাম, তোমার জন্য পিঠে বানালাম। লাগবে না তোমার পিঠা, আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। আমি কি একবারও বলেছি দাম নেই তোমার কথার? বোঝোই তো, সাংসারিক বউ আমি এই সংসারে। নুসরাতকে নিয়ে আসার পর কত কাজ করতে হলো। তুমি এখন পিঠে খাও, আমি গোসল করে তোমার দেওয়া স্কার্ট পরে ঘরে আর অপেক্ষা করতেছি। তোমাকে ফেসবুকে মেসেজ দিলে চলে এসো, কেমন? এখন রাগ না করে আগে খাও তো তুমি।
সত্যি তুমি আমার কথা রাখবে নাকি এমনি এমনি বলতেছো? সত্যি বলতেছি, দেরি করলে তোমারই লস হবে, আমার হবে না। এখন খাও, আমি গেলাম। রিপা চলে গেল গোসল করার জন্য। রাত আগেই নুসরাতকে পড়ালো না, তার সাথে নুসরাতকে পিঠা খাওয়াতে লাগলো, কারণ এখন পড়ালে পরে যেতে তার সমস্যা হবে। আগে খান কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে পড়াবে, আর ততক্ষণে রিপার গোসল আর শর্ট পড়া হয়ে যাবে। নুসরাত আর রাহাত পিঠা খেতে লাগলো। খাওয়া হলে রাহাত রিপাকে একটু একটু পড়াতে লাগলো। প্রায় আধা ঘন্টা হলো, রিপার কোনো মেসেজ এলো না। রাহাত বারবার মোবাইলের দিকে দেখতেছে। একটু পর রিপার মেসেজ এলো। রাহাত বলল নুসরাতকে অঙ্ক দিয়ে যাচ্ছে। রাহাত দ্রুত নুসরাতকে অনেকগুলো অঙ্ক দিল করতে। রুম থেকে বের হবার আগে বলল রুম থেকে বের না হতে, আর সে বাথরুমে যাবে। রাহাত রিপার রুমে ঢুকে দেখে রিপা একেবারে তৈরি হয়ে আছে। রিপাকে দেখে রাহাত চোখ ফেরাতে পারতেছে না। নিচ থেকে উপর পর্যন্ত রিপাকে চোখে গিলে খাচ্ছে রাহাত। কি দেখতে খুব খারাপ লাগছে, তাই না? এই জন্যই পড়তে চাইনি। তাছাড়া দেখো, শরীরের সব অঙ্গ কেমন বের হয়ে আছে। একেবারে অপসরা লাগতেছে তোমাকে। কোথায় শরীরের অংশ বের হয়ে আসছে? সব তো ঢাকায় আছে। কচু ঢাকা আছে, পুরা পা বের হওয়া, নাভি বের হওয়া, কোনো রকম পুরা বুকটা ঢাকা গেছে, পিঠের পুরা অংশ খোলা, হাতাও কেমন ছোট ছোট। তোমার শরীর তো নয় যেন নরম তুলা। ইস রিপা, তুমি এত সুন্দর কেন? তোমাকে দেখে যে আমি পাগল হয়ে যাচ্ছি। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে গেছে। বেশি বেশি না তো রাহাত। আর তুমি আমার নাম ধরে ডাকলে কেন? আসলে তোমার রূপ দেখে হুঁশ নেই। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? আমরা তো বন্ধু আছি। মানে তোমাকে ভাবি বা রিপা ম্যাডাম ডাকতে মন চায় না। তাহলে কি ডাকতে মন চায় শুনি? তোমার নাম ধরে ডাকতে চাই, তবে সবার সামনে না। এখন তুমি আমি একা থাকবো তখন। আচ্ছা ঠিক আছে, ডেকো। কেমন? এই প্রথম পরলাম এইরকম ড্রেস, জানি না কেমন লাগতেছে। রাহাত রিপার হাত ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। দেখো কত কিউট লাগতেছে তোমাকে। তোমার একটা চেন বের করো তো, গলায় পরিয়ে দিই। রিপা একটা গলার চেন বের করে দিল। রাহাত রিপার গলায় নিজ হাতে চেনটা পরিয়ে দিল। রিপার পেছন থেকে রাহাতের গরম নিঃশ্বাস রিপার কাঁধে পড়ল। রিপা একটু সরে গেল। একদম বলিউড নায়িকা দীপিকা মতো লাগতেছে। পুরো শরীরটা দীপিকার মতো তোমার। রিপা, তুমি এত সেক্সি কেন? তোমাকে দেখলে যে কোনো পুরুষ পাগল হয়ে যাবে। এখনো তো তুমি পাগল হলে না। কে বলেছে পাগল হই নাই? তোমার এই রূপ যে বারবার আমাকে তোমার কাছে টানে। তোমাকে দেখলে যে চোখ ফেরাতে পারি না। ইস, ইমরানের আগে যে তোমাকে পেতাম আমি। ইমরানের আগে পেলে কি করতে শুনি? ইমরানের আগে পেলে খুব যত্নে রাখতাম, খুব ভালোবাসতাম, খুব আদর করতাম। রাতে তোমার বুকে মাথা রাখতাম, সারা রাত তোমাকে জড়িয়ে ঘুমাতাম। তোমাকে নিয়ে সিনেমা দেখতে যেতাম, ঘুরতাম, আরও কত কি কি যে করতাম। এত শখ? শখ না রিপা, এটাই আমার ইচ্ছে। তোমাকে আপন করে পাওয়ার, তোমাকে সব সুখ দেওয়ার, তোমার সাথে প্রেম করার, আনন্দ করার। সেটা তো আর সম্ভব না রাহাত। আমি বিবাহিত, বাচ্চা আছে। যদি বিয়ে না হতো তাহলে রাজি হতাম। বিয়ে হলে যে বাচ্চা হলে যে রাজি হওয়া না যায় সেটা বিশ্বাস করি না। আমার মনের চোখ দিয়ে যদি তুমি দেখতে, তাহলে তুমি বুঝতে মনের ভিতরে কেমন করে। আমার কত করে চাইলে বুঝতে পারতে তুমি। এসব কথা বলে আমাকে খারাপ কিছু করতে বাধ্য করো না রাহাত। আমার স্বামী, সন্তান আছে। তুমি বাহিরের জগতের সুখ দিতে চাইছো, তাই তোমার কথা রেখেছি আমি। রাহাত রিপার কথা শুনে অবাক হয়ে গেল। তাহলে তার কোনো প্ল্যান কাজে আসতেছে না। রিপার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রাহাত। কোনো কথাই বের হচ্ছে না তার মুখ থেকে। রিপাও রাহাতের দিকে তাকিয়ে আছে। এটা বলে সে রাহাতের মন খারাপ করে দিল। হঠাৎ রাহাত এভাবে বোবার মতো রিপার দিকে তাকিয়ে আছে দেখে রিপা হালকা ধাক্কা দিল রাহাতকে। রাহাতের হুঁশ ফিরলে নিজেকে কিছুটা সামনে নিল। রাহাত এমন ভাব করছে দেখে মনে হচ্ছে রাহাতের সদ্য হওয়া প্রেমটা ভেঙে গেছে।
কি হলো, এভাবে চুপ করে আছো কেন? আমার তো কথা বলার মুখটাই বন্ধ করে দিলে। তোমাকে ভালো লাগে বলেই তো এইসব বললাম তোমাকে। সেই কিনা তুমি বলতেছো তোমার বিবাহিত বাচ্চা আছে। মিথ্যে কোথায় বললাম? আর আমি তোমাকে ঠিক ওভাবে বলতে চাইনি। তাছাড়া তুমি তো বললে তুমি আমি বন্ধু। আমি সব বুঝি, আমাকে তোমার বলতে হবে না। এখনো তো আয়নার সামনে দাঁড়িয়ে আছো, নিজেই দেখো তো। বাচ্চার মা বোঝা যাচ্ছে আর তোমার বিয়ে হয়েছে। আমার কাছে তুমি এখনো কুমারী, এখনো সদ্য ফোটা গোলাপ ফুল। কি চাও আমার কাছে সেটা বলো তো রাহাত তুমি। আমার কোনো খারাপ ইচ্ছে চাহিদা নেই। আমি জীবনে কারোর সাথে প্রেম করি নাই, কারো প্রেমও পড়ি নাই। জীবনে ইচ্ছা ছিল কারো প্রেমও পড়ব না, কিন্তু তোমাকে দেখে আর চুপ থাকতে পারলাম না। নিজের মনের কথাটা বলে দিলাম। তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমার ভালো লাগে। তোমার মতো এত সুন্দরী কাউকে দেখি নাই। সেটা না হয় বুঝলাম, প্রেম করো নাই, প্রেমে পড়ো নাই। আর এটাও জানি আমি সুন্দর। বলো আমাকে কি করতে হবে। তুমি তো বিবাহিত, বাচ্চা আছে, এটা মনে করো। এটা শুনতে যেমন আমার ভালো লাগে না, তেমনি আমি চাই তোমার সাথে একটু প্রেম করে দেখি। এটা কি করে সম্ভব তুমি বলো? সব সত্যি কি মিথ্যে করা যাবে বলো তুমি? হ্যাঁ, যাবে না, কিন্তু তুমি তো আমার বন্ধু, সেই বন্ধুত্ব থেকে প্রেম করি। তোমাকে তো আর তুলে নিয়ে যেতেছি না, আমারও প্রেম করার ইচ্ছাটা মিটবে। আর তোমাকেও আকাশে উঠতে বাধা থাকবে না। এক ডিলে দুই পাখি মারা হলো। না না, পারবো না আমি। এইসব আমাকে দিয়ে হবে না। এমনি বন্ধু আছি, বন্ধু থাকি। না যদি এইসব প্রেম করি পরে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বন্ধুত্বের একটা অধিকার আছে নাকি? হ্যাঁ, আছে বন্ধুত্বের অধিকার। তাহলে আমি আর বেশি কিছু চাই না, শুধু এতটুকুই চাই, আমার কোনো কথায় না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, না করব না, কিন্তু আমার কথাও শুনতে হবে। অবশ্যই শুনবো। হাঁটু গেড়ে বসলো। এবার তোমার ডান পাটা রাখো তো। রিপা এবার ডান পাটা রাহাতের পায়ের ওপর রাখলো। রাহাত পকেট থেকে রূপার নূপুর বের করে পরালো, তারপর বাম পাটা দিল। বাম পাটা রাহাতের পায়ের ওপর রাখলো। এবার বাম পায়ে রূপার আরেকটা নূপুর পরিয়ে দিল। এবার একটু হাঁটো তো দেখি। রিপা রুমের চারিদিকে হাঁটতে লাগলো। রাহাত রিপার দিকে দেখতে লাগলো। রিপাকে আজ অনেক সেক্সি মনে হচ্ছে রাহাতের কাছে। রাহাতের একটার পর একটা চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। আর এভাবে দেখতে হবে না, অনেক তো দেখলে। তোমার কাছ থেকে যেতে মন চাচ্ছে না, সব সময় মন চায় তোমার আশপাশেই থাকি। একটা কথা রাখবে আমার? বলো কি কথা রাখতে হবে। তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই আমি। আজ হবে না, অন্যদিন। এখন তুমি অন্যরকম আছো, পরে একদিন আমি জড়িয়ে ধরবো। এর মাঝে হঠাৎ বাইরে থেকে অপরিচিত একজন লোক ডাক দিতে লাগলো, ভাবি বলে। রিপা খুব ভয় পেয়ে গেল, কারণ তার রুমে রাহাত আছে আর রিপা এমন পোশাক পরে আছে যা অন্য মানুষ দেখলে খারাপ ভাববে আর সম্মান যাবে। তাছাড়া রুমের দরজা খোলা আছে, এখন যদি হুট করে ঢোকে। রিপা দ্রুত রাহাতকে বিছানায় শুইয়ে দিয়ে একটা কাঁথা রাহাতের গায়ের উপর দিল। রিপাও দ্রুত বিছানায় শুয়ে পড়ে কাঁথা গায়ের উপর দিয়ে রাহাতকে জড়িয়ে ধরল। এমনভাবে জড়িয়ে ধরল মনে হবে কোনো কুলবালিশ জড়িয়ে ধরে আছে। লোকটা দরজা খোলা দেখে দরজার কাছে এসে, ভাবি কি ঘরের ভেতরে আছেন? চাচা খাবার নিতে পাঠিয়ে দিল। হ্যাঁ, রুমেই আছি শুয়ে আমি। ভাবির কোনো সমস্যা নাকি? নাকি অবেলায় শুয়ে আছেন যে? আসলে হঠাৎ কাজ করতে করতে মাথাটা ধরেছে আর শরীরে একটু জ্বর জ্বর ভাব, তাই শুয়ে আছি। তাহলে চাচা যে খাবার নিতে পাঠালো, এখন কি চলে যাব? না না, খালি হাতে যাবেন না। যদি কিছু মনে না করেন, রান্নাঘরে খাবার সাজিয়ে রেখে দিয়েছি, যদি নিয়ে যেতেন। সুস্থ থাকলে উঠে আমি দিতাম। না না ভাবি, উঠতে হবে না, আপনি বরং শুয়ে থাকুন, আমি নিয়ে যাচ্ছি। ভাই মনে কিছু নিয়েন না, আমি দিতে পারলাম না নিজে। আর আমার অসুস্থতার কথা আপনার চাচার ভাইকে বলার দরকার নেই, তাহলে কাজ ফেলে তারা চলে আসবে।
মনে নেওয়ার কি আছে ভাবি, আপনারা তো আমাদের এলাকার বাড়ির মানুষ। যদি না বলি আর আপনার অসুস্থতা বেড়ে যায় তখন। ঘরে ঔষধ ছিল, খেয়ে দিয়েছি, একটু পর ঠিক হয়ে যাবে। আপনি বরং খাবার নিয়ে যান, সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা ভাবি, ঠিক আছে, বলবো না, আর এক্ষুনি যাচ্ছি, আপনি শুয়ে থাকুন। ও হ্যাঁ ভাবি, ভাইজান জিজ্ঞেস করছে নুসরাত চাচু কি পড়ানোর জন্য তার স্যার এসেছে নাকি না। হ্যাঁ এসেছে, নুসরাতকে পড়াচ্ছে। ওইদিকে যাওয়া দরকার নাই, ওদের পড়ার আবার সমস্যা হবে। আমি তাহলে খাবার নিয়ে গেলাম ভাবি। যখন রাহাতকে রিপা বিছানায় শুইয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে দিল, রাহাত একটু ভয় পেয়ে গিয়েছিল। যখন রিপা নিজেই আবার কাঁথার ভিতরে ঢুকে রাহাতকে জড়িয়ে ধরল, তখন রাহাত মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেল। রাহাতও রিপাকে নিজের বুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল আর বারবার বলছিল যেন লোকটা আরও কিছুক্ষণ থাকে বা রুমের একেবারে ভিতরে ঢোকে। রিপা যখন বিছানায় শুয়ে রাহাতকে জড়িয়ে ধরেছিল, ভয়ের সাথে সাথে মনের ভেতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। আর তাছাড়া রাহাত যেভাবে তাকে জড়িয়ে ধরে রেখেছিল, এমন করে কখনো ইমরানও তাকে কোনোদিন ধরেনি। রিপা বারবার চাচ্ছিল কাজের লোকটা দ্রুত চলে যাক, কিন্তু না কথার উপর কথা বলেই গেল। কাজের লোকটা যাওয়ার কিছুক্ষণ পর রিপা রাহাতকে জোর করে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠল। জলদি ওঠো, আর দেরি করো না, আবার কেউ আসলে সমস্যা হবে। খুব বড় বাঁচা বেঁচে গেছি, আর একটু হলে ধরা পড়ে যেতাম। আরে এত ভয় করতেছো কেন রিপা? আমরা তো আর খারাপ কিছু করি নাই। বিছানা থেকে উঠে দরজা দিল। এ কি, তুমি আবার দরজা দিলে কেন? আমার কিন্তু ভয় হচ্ছে খুব। দরজা দেয়া থাকলে এখন আর হুট করে কেউ আসবে না। আর তোমার কাছ থেকে এখন আর যেতে মন চাচ্ছে না। কেন যেতে মন চাচ্ছে না শুনি? উফ, কিভাবে না কাঁথার নিচে আমাকে জড়িয়ে ধরেছিলে। মন তো চাচ্ছিল আর কিছুক্ষণ তোমাকে ওইভাবে জড়িয়ে ধরে থাকি। শখ দেখে আর বাঁচি না। যাই হোক, জড়িয়ে ধরতে চেয়েছিলে, সেটা যেভাবে হোক পূরণ তো হলো। এবার যাও, তাছাড়া অনেকক্ষণ হলো এসেছো। নুসরাত একাই আছে কিন্তু। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, এত তাড়া দিতেছো কেন? এখন বলো তো, তোমার জন্মদিন কবে? হঠাৎ আমার জন্মদিন নিয়ে কথা বলতেছো কেন? আরে বাবা, বলোই না। আর বন্ধু হই তোমার, কম বিষয়ে তোমার অনেক কিছু জানতেই পারি। এই তো আর 1 সপ্তাহ পর আমার জন্মদিন। এইবার বলো তো, কেন জিজ্ঞেস করলে? এমনি জেনে নিলাম আর কি। ওকে সময় মতো নুসরাতকে নিয়ে স্কুলে চলে এসো। বাইকে অনেক জায়গায় ঘুরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার যাও, এখন কেউ আসলে সমস্যা হবে। রাহাত দরজা খুলে সোজা পড়ার রুমে চলে গেল। রিপা এবার দ্রুত শর্টস খুলে একটা শাড়ি পরে নিল। রাহাত নুসরাতের অঙ্কগুলো দেখলো, আরও পড়াতে লাগলো। পড়ানো শেষ হলে রাহাত চলে গেল। রিপা রাতের জন্য রান্না বসালো। এর মাঝে ঈশিতা বাড়ি চলে আসলো। ঈশিতা আসার কিছুক্ষণ পর ইমরান আর তার বাবা আসলো। সবাই ফ্রেশ হলো, যে যার কাজ শেষ করে বারান্দায় বসলো। ভাবি, তোমার মোবাইলটা তো দেখি আমারটার চেয়ে দামি। হ্যাঁ, তোমার থেকে একটু দামি। আমি কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা লাগিয়ে নিয়েছি। তোমার মোবাইলটাও দেখতে অনেক সুন্দর। তোমার মোবাইলটাও দেখতে অনেক সুন্দর আছে। তাহলে আর কারো কোনো কিছু লাগবে না, যদি লাগে বলতে পারো। দাদু দাদু, সবার বাড়িতে টিভি আছে, আমাদের বাড়িতে টিভি নেই। সবাই টিভিতে কার্টুন দেখে, আমিও কার্টুন দেখবো। একটা টিভি নাও না। আব্বা আসলেই তো বাড়িতে সবকিছু আছে, একটা টিভি নাই। টিভি থাকলে তোমাকেও আর বাইরে গিয়ে বাজারে গিয়ে খবর দেখা লাগবে না। হ্যাঁ আব্বা, তাছাড়া সন্ধ্যার পর সবাই তো এমনি বসে থাকি, টিভি থাকলে একটু টিভি দেখে সময় কাটানো যেত। ভাবি, এখন তো আমাদের মোবাইল হয়ে গেছে, সময় কেমন করে চলে যাবে টেরই পাবো না। আমাদের না হয় সময় কাটবে, আব্বা আর তোমার দাদা ভাইয়ের সময় তো কাটবে না। এটাও তো একটা চিন্তার কথা। আচ্ছা আব্বা, একটা টিভি নাও তোমরা, তুমি তো বাইরের দোকানে গিয়ে টিভি দেখো। দাদু ভাই, আমিও টিভিতে কার্টুন দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাজারে গিয়ে টিভি কিনে আনতেছি, কিন্তু আমার শর্ত আছে একটা। কি শর্ত আব্বা? ঈশিতা নুসরাত যখন পড়া শেষ করবে তখন তারা টিভি দেখবে। পড়াশোনা খাওয়া বাদ দিয়ে কেউ টিভি দেখতে পারবে না। আমরা সবাই রাজি আছি।
ইমরানের আব্বা টিভি কিনে আনার জন্য তাদের বাজারে শোরুমে গেল। ঈশিতা আর নুসরাত মোবাইলে গেম খেলতে লাগলো। ইমরান গরুগুলো খাবার আর পানি দিতে গেল। রিপা এফাকে রাহাতের সাথে ভিডিও কলে কথা বলতে লাগলো। এভাবেই দিন যেতে লাগলো। রিপা বাড়ির সব কাজ সেরে নুসরাতকে নিয়ে স্কুলে যায় আর রাহাতের সাথে অনেক জায়গায় ঘুরে খাওয়া দাওয়া করে। আর রাহাত যা যা কিনে দেয় রিপা তা তা পরে রাহাতকে দেখায়। রাহাত আর রিপার ব্যাপারটা এখনও কারো নজরে আসেনি, আর আসবেই বা কী করে? রিপা তো কাউকে বসতে দেয় না। রাহাতের বাইকে কারে কত জায়গায় ঘুরে রিপা আর রাহাত। এরকম জীবন উপভোগ করতে পেরে রিপা ভীষণ খুশি। আজ প্রায় 1 সপ্তাহ কেটে গেল এমন করে। দ্রুত বাইকে ওঠো, তোমাকে এক জায়গায় নিয়ে যেতে হবে আমার। আজকে আবার আমাকে নিয়ে কোথায় যাবে শুনি? বাইকে ওঠো, আর গেলে বুঝতে পারবে। ওঠো। রিপাও কথা না বলে বাইকে উঠল। রাহাত আজ একটু স্পিডেই বাইক চালিয়ে যাচ্ছে। আজকে অবশ্য রিপা রাহাতকে জড়িয়ে ধরে আছে। একটু পর তারা একটা কমিউনিটি সেন্টারে আসলো। রাহাত আগেই একটা রুম ভাড়া করে রেখেছে। আজকে তো রিপার জন্মদিন, তাই রাহাত আগে থেকেই লোক দিয়ে রুমটা সাজিয়ে রেখেছে। রুমের মাঝখানে একটা টেবিলে সুন্দর করে জন্মদিনের কেক রাখা আছে। রিপা তো ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। তাহলে এই ছিল তোমার মনে? আমি ভাবতেও পারি নাই তুমি আমার জন্মদিনের আয়োজন করবে। আমার জীবনেও কেউ আমার জন্মদিনের আয়োজন করে নাই, এমনকি আমার বাবা মাও কেউ না। শুভ জন্মদিন রিপা, এগিয়ে এসো, কেক কাটবে। আমার বন্ধু তুমি, আর আমি কি এত সব ভুলে যেতে পারি? তোমাকে কথা দিয়েছি না, তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে দিব। এসব আয়োজন তোমার পছন্দ হয়েছে তো? তোমাকে অসংখ্য ধন্যবাদ রাহাত, আজকে এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য। আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, এবার আসো, কেকটা কাটো। রাহাত একটা কেক কাটার ছুরি দিল রিপার হাতে, একটা মোমবাতি জ্বালিয়ে দিল। তারপর রিপা রাহাত দুজনে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দুজনে একসাথে কেক কাটলো। প্রথমে রাহাত রিপাকে খাওয়ালো, তারপর রিপা রাহাতকে খাওয়ালো। রাহাত একটু কেক নিয়ে রিপার বুকের একটু উপরে লাগিয়ে দিল। এটা কি করলে? কেকটা এখানে কেন লাগিয়ে দিলে? মুখে বা গালে দিতে ওই অবস্থায় যেতে পারতে। তাছাড়া বাড়ি গিয়ে সবাইকে কি বলতে তুমি? তোমার বুদ্ধির তারিখ করতেই হবে। বলো কি চাও আমার কাছ থেকে? তুমি আজ যা চাইবে তাই দেব তোমাকে আমি। ভেবে বলতেছ তুমি রিপা? যা চাইবো তাই দিবে? সত্যি দিব। বলো কি চাও তুমি? আমি তোমার ভালোবাসা চাই। ভালোবাসবে তুমি আমায়? রাহাত, এইসব হবে না। আগেই বলেছি, খারাপ ইচ্ছে, চাহিদা, প্রেম, ভালোবাসা অসম্ভব আমার পক্ষে। অন্য কিছু চাও তাই দিব আমি, কিন্তু ভালোবাসার কথা বলো না। আমি তো কোনো খারাপ ইচ্ছে চাহিদার কথা বলি নাই, শুধু ভালোবাসা চেয়েছি। এটা কোনো খারাপ ইচ্ছে চাহিদা হলো? আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কবেই তোমার প্রেমে পড়ে যেত, কিংবা আমার বিয়ে না হলে আমি রাজি হতাম। আমার সংসার আছে রাহাত, আমার পক্ষে সম্ভব নয়। চাইলে কিন্তু সম্ভব হয় রিপা, আর কাউকে কিছু জানাবো না। প্লিজ এভাবে ফিরিয়ে দিও না আমাকে। অনেক দেরি হয়ে গেছে রাহাত, এবার আমাদের ফিরে যাওয়া উচিত। ঠিক আছে চলো, আর কখনো বলবো না তোমাকে। যেদিন মন থেকে আমাকে উপলব্ধি করতে পারবে, ভালোবাসতে পারবে, সেদিন আমি থাকবো তোমার সাথে। চলো যাই, আসলে দেরি হয়ে গেছে। রিপা মনে মনে ভাবতেছে, কেন যে আগেই বিয়েটা করলাম। রাহাত এমনভাবে মন খারাপ করলো, এই মুহূর্তে রাহাতের চেয়ে আর কোনো দুঃখী কেউ নেই। তবে এত কিছুর পরও রাহাত মনে মনে হাসতেছে, কারণ তার কাজ হয়ে গেছে। এখন রিপা নিজেই ধরা দেবে তার কাছে।